নমস্কার, এটিএন কলকাতার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি সমস্যা এবং সমাধান। খ্রিস্টপূর্বাব্দ ৬৫০০ বছরের বেদ শাস্ত্রকে যখন বিশ্বের ঐতিহ্য বলে ইউনেস্কো স্বীকৃতি দেয়, তখন ভারতবাসী হিসেবে আমাদের বুকটা গর্বে ফেটে ওঠে। কারণ অনন্তকাল ধরে এই বেদশাস্ত্র এবং বেদশাস্ত্রের অঙ্গ হিসাবে জ্যোতিষশাস্ত্র অনন্তকাল ধরে চলে আসছে। এবং জ্যোতিষশাস্ত্র যারা এই মানুষের উপরে বিচার করে, জ্যোতিষীরা যারা মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দেন এবং তার আগামী দিন কিভাবে চলবে এটা নিরূপণ করেন, তখন আমাদের বুঝতে অসুবিধা হয় না যে তারা সত্যি জ্যোতিষশাস্ত্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ঠিক সেইভাবেই আজকে আমাদের যিনি অতিথি আপনারা সকলেই জানেন, শ্রী দেবদাস। শ্রী দেবদাস জ্যোতিষশাস্ত্রের গবেষণা করতে করতে আজকে এমন একটি জায়গায় উপস্থিত হয়েছেন যে আপনাদের বিচারে তিনি সর্বোচ্চ শিখরে বিরাজ করছেন। আর জ্যোতিষ জগতে তার বিচরণ যেন এক উজ্জ্বল নক্ষত্র। কারণ জ্যোতিষ জগৎ তাকে যে সম্মাননা জানিয়েছে, আপনারা জানেন যে ম্যান অব দ্য ইয়ার 2004 বরাহমির অ্যাওয়ার্ড সার্টিফিকেট, গোল্ড মেডেল, এছাড়া রাজগণক উপাধি, এসব তো আছেই। স্বর্ণমুকুট তিনি জয় করে নিয়েছেন তার জ্ঞানের জন্য, এবং যারা তার সান্নিধ্যে এসছেন তারা উপকৃত হয়েছেন। তাও আমরা চিঠির মাধ্যমে জানতে পারি। শ্রী দেবদাসের যে উপস্থাপনা, তা থেকেও জানতে পারি যে জ্যোতিষ শাস্ত্রে তার কতখানি ডেপথ আছে। আর আপনারাও শিক্ষা গ্রহণ করতে পারেন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে। আর দেবদাস সম্পর্কে অনেক কিছু বলা যায় যে তিনি একজন সমাজসেবীও বটে। কিন্তু যেহেতু অনুষ্ঠানে আপনারা ফোন করার জন্য অপেক্ষা করে থাকেন, তার ভূমিকা না বাড়িয়ে আপনারা 22479479 এই নম্বরে ফোন করুন। আছেন আপনাদের প্রিয় মানুষ এবং জ্যোতিষ জগতের এক উজ্জ্বল নক্ষত্র শ্রী দেবদাস। আপনাদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে শ্রী দেবদাস বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তার জন্য। অজয়, তোমাকে এবং তার সাথে সাথে এটিএন কলকাতা স্টুডিও কর্তৃপক্ষকে এবং এত রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভক্তরা এই অনুষ্ঠানকে লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে দিচ্ছ, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তদের এবং সর্বোপরি তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়া এটিএন কলকাতার সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময় শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। এছাড়া আধ্যাত্মবাদ সম্পর্কে নতুন আঙ্গিকে তার বিশ্লেষণ তো আপনারা দেখে থাকেন অমৃত বর্ষার মাধ্যমে বুধবার 10টা 15, আর দেখে থাকেন সমস্যা এবং সমাধানে তার জ্যোতিষ জ্ঞান। সত্যি জ্যোতিষ শাস্ত্রের নানা বিষয়গুলোকে আপনি আপনার মস্তিষ্কে গ্রথিত করে রেখেছেন এবং এত সুন্দরভাবে উপস্থাপনা করে যে আমাদের জীবনে গ্রহরা কিভাবে কথা বলে ওঠে তা আপনি এই হট সিটে বসে প্রমাণ করে দেন। তাই আপনার আলোচনায় অনেকেই শিক্ষিত হতে পারছেন জ্যোতিষ শাস্ত্রে এবং অনেকেই আবেদন করছেন যে আপনি কবে ইনস্টিটিউট খুলবেন। যাই হোক, আজকে আমরা আলোচনায় ফিরে আসি, সেই বিষয়টা আপনার কাছ থেকে জানবো। বকরি গ্রহ সম্পর্কে আপনি আলোচনা করছিলেন, সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে প্রতি রবিবার দিন রাত্রি 10টা 5 থেকে 11টা 5 এবং প্রতি বৃহস্পতিবার রাত্রি 10টা 15 থেকে 11টা 15 এই দুটো অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। এছাড়া প্রতি বুধবার দিন রাত্রি 10টা 15 থেকে 11টা 15 অমৃত বর্ষা। এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমি তোমাদের কাছে উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্রেডিশন তথা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং আলোচনা করতে করতে আমি প্রবেশ করেছিলাম বকরি গ্রহ এই বিষয়টিতে। দেবদাস বাবু, আপনাদের বৈদিক ট্রেডিশন মানেই কিছু দিগ্ভ্রান্ত নীতি, আপনাদের বৈদিক ট্রেডিশন মানেই অং বং চং, আপনাদের বৈদিক ট্রেডিশন মানেই মধ্যযুগীয় বর্বরতা। আপনাদের বৈদিক ট্রেডিশনে একবার বলা হয়েছে ঈশ্বর এক, আবার আপনাদের বৈদিক ট্রেডিশনে প্রতিদিন নানা রকম পুতুলের পুজো দেখতে পাওয়া যায়। কখনো গণেশ, আবার কখনো লক্ষ্মী, কখনো দুর্গা, তো কখনো কালী, আবার বা কখনো শিব। এই সমস্ত পুতুল পূজার মানে কি? আপনারাই কখনো বলে থাকেন যে ঈশ্বর এক, আবার আপনারাই ঈশ্বরকে এত ভাগে ভাগ করেছেন। প্রকৃত সত্যটা কি? কি করে আমরা জানবো যে আপনাদের বৈদিক ট্রেডিশন সত্য? অত্যন্ত মহত্বপূর্ণ প্রশ্ন। এমন প্রশ্ন আমাদের মনে জাগে, বহু সময় জাগে। বৈদিক ট্রেডিশনের বিভিন্ন দিকে দৃষ্টিপাত করে
আর তাই মনে হয় যে বৈদিক ট্রেডিশন মধ্যযুগীয় বর্বরতা, আর তাই মনে হয় যে এই বৈদিক ট্রেডিশনকে ভারতের বুক থেকে ভারত মহাসাগরের জলে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। আমরা জানবো যে কি যুক্তি আছে আমাদের বেদকে জানতে গেলে, আমাদের গীতাকে জানতে গেলে, আমাদের উপনিষদকে জানতে গেলে, আমাদের ভগবতকে জানতে গেলে অবশ্যভাবে আমাদেরকে জানতে হবে দৃঢ়ভাবে। ঠিক যেরকম একটি আখকে কখনো গিলে খাওয়া যায় না, সে আখের থেকে রস নিগৃহীত করে তবেই তাকে পান করতে হয়, তবেই তা আমাদের কাছে সুস্বাদু পানীয় হিসেবে ধরা দেয়। ঠিক সেই রকম আমাদের বৈদিক ট্রেডিশনে এক একটি বিষয়কে কখনো গিলে খাবার চেষ্টা করলে হবে না, তাকে আস্বাদন করতে হবে, তাকে বিশ্লেষণ করতে হবে একজন বিশ্লেষণ ধর্মী মনের মানুষ হিসেবে। ঠিক যেমন কোন এক ব্যক্তি, যেমন তুমি, আর তুমি কারো বা স্বামী, তুমি কারোর পুত্র, আর তুমি কারোর বাবা, আর তুমি কারোর কলিগ, আর তুমি কারোর শত্রু, আর তুমি কারোর মিত্র, আর তুমি কারোর দাদু বা তুমি কারোর কাকা। একই ব্যক্তি বিভিন্ন রূপে এই সমাজের বুকে আত্মপ্রকাশ করছে। তুমি কারোর প্রতিবেশী তো তুমি কারোর বস। একই ব্যক্তির বিভিন্ন রূপ। ঠিক সেই রকম আমরা সেই মহাশক্তিকে, আমরা সেই ঈশ্বরকে যে রূপে কল্পনা করব, আমরা তাকে যে রূপে চাইব, তিনি আমাদের কাছে সেই রূপেই ধরা দেবেন। যদি আমরা তাকে বিদ্যা রূপে চাই তো তিনি সরস্বতী, যদি তাকে আমরা ধন রূপে চাই তো তিনি লক্ষ্মী, যদি আমরা তাকে দুর্গতি নাশিনী হিসেবে চাই তো তিনি দুর্গা, যদি আমরা তাকে শক্তি হিসেবে চাই তো তিনি কালী, যদি তাকে আমরা মুক্তি হিসেবে চাই তো তিনি কৃপা সিন্ধু শ্রীকৃষ্ণ। তাহলে বুঝতে পারলে একই ব্যক্তি যেমন বিভিন্ন রূপে সে এই সমাজে আত্মপ্রকাশ করে, ঠিক সেই রকম ঈশ্বরকেও আমরা বিভিন্ন রূপে আমাদের জীবনে আমরা তাকে কল্পনা করেছি। বেদ, উপনিষদ বা এই যে গীতার নানা কথাগুলো এত সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করে দেন যে সত্যি খুব ভালো লাগে, যে আমরা বুঝতে পারি যে এই মাহাত্ম্যটা এখানেই বোধহয় আছে। তাহলে সেই সত্যের উপর দাঁড়িয়ে আমাদের বৈদিক ট্র্যাডিশন, আর সেই সত্যের উপর দাঁড়িয়ে আমাদের জ্যোতিষশাস্ত্র, যা মানব জীবনের সাথে, মানব কল্যাণের সাথে খ্রিস্টপূর্ব ৬৫০০ বছর আগে থেকে এগিয়ে আসছে। মনে করো যে আজ থেকে ২০০৪ বছর আগে আমরা পেয়েছি যীশু খ্রিস্টকে, আর সেই যীশু খ্রিস্টকে পাবারও ৬৫০০ বছর আগে থেকে আসছে আমাদের এই বৈদিক ট্র্যাডিশনের অবিচ্ছেদ্য অঙ্গ জ্যোতিষশাস্ত্র। আর সেই মানব কল্যাণের ধারক ও বাহক জ্যোতিষশাস্ত্রেরই বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করে আসছিলাম, এবং আজ আমি আলোচনা করব বকরি গ্রহ আমাদের জীবনে আর কি কি দিকে প্রভাব বিস্তার করে। দেবদাসবাবু, আপনি বহুদিন ধরে আলোচনা করছেন বকরি গ্রহ। হ্যাঁ, আমাদের জীবনে কোনো একটি ভালো যোগ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমাদের জন্মকুণ্ডলী প্রায় 86% বেশি ক্ষেত্রে দেখা যায় যে কোনো না কোনো গ্রহ বকরি আছে, আর এই বকরি গ্রহগুলো অবস্থান করে আমাদের জীবনে নানা প্রকার সমস্যা বা দুর্বিধা সৃষ্টি করে থাকে। আর আমরা তা অনুভব করি যখন গ্রহ আমাদের জীবনে বিষাক্ত দংশন করে আমাদের জীবনকে বিষময় করে তোলে। কিন্তু তা যেন আমাদের জীবনে না ঘটে, তাই আমরা আগে থেকে দেখে নেব যে আমাদের জন্মকুণ্ডলী বর্তমানে বিবাহের টাইম। আর আমরা কি দেখছি যে এই সময় বিয়ে ঠিক হয়ে কারোর বা বিয়ে হয়ে যাচ্ছে, আর কারোর বা বিয়ে ভেঙে যাচ্ছে। কি তার কারণ? সরকারি বা বেসরকারি পদে উচ্চ প্রতিষ্ঠিত চাকরি করুক দুজন কলিগ, তারা একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে, আর দেখা গিয়েছে যে তাদের বিবাহের মাত্র ৯ মাস পরেই বা ১০ মাস পরেই শুরু হয়ে গিয়েছে ডিভোর্সের জন্য তোড়জোড়। অদ্ভুত।
যাকে একসময় এই পৃথিবীর সবথেকে কাছের মানুষ মনে হয়েছিল, যাকে একসময় এই পৃথিবীর সবথেকে আপন মানুষ মনে হয়েছিল, মাত্র 10 মাসের মধ্যে তাকে পৃথিবীর সবথেকে শত্রু মনে হচ্ছে। কি তার কারণ? না সেই শত্রু, না তুমি শত্রু, মাঝের গ্রহ সন্নিবেশ শত্রুতা সৃষ্টি করছে। আর আমাদের জানতে হবে যে কেন আমাদের জীবনে তা ঘটে থাকে এবং কিভাবেই বা আমরা সেই সমস্যার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারবো। আর আমি সে বিষয়ে আলোচনাকে আরো আগে এগিয়ে নিয়ে যাব। ভক্তগণ, তোমরা তৈরি থাকবে তোমাদের 12 ঘরের জন্ম কুণ্ডলী নিয়ে। দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। বলুন। নমস্কার। আমি দীপা গোস্বামী বলছি, সোদপুর থেকে। দীপা গোস্বামী, হ্যাঁ বলুন। হ্যালো দেবদাস বাবু, নমস্কার নেবেন? হ্যাঁ মা, নমস্কার। আপনিও নমস্কার নেবেন। হ্যাঁ নমস্কার আপনাকেও। বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 3/5/1995। 3/5/1995। সময়? সময় হচ্ছে 12:45 দুপুরবেলা। দুপুর 12:45। কোথায় জন্ম? বহরমপুর। বহরমপুর, মুর্শিদাবাদের বহরমপুরে। মুর্শিদাবাদ। কি জানতে চাইছেন? আমি কি ছকটা বলবো? না, ছক বলার দরকার নেই। মনে হয় আমার মেয়ের পড়াশোনা মানে আগামী দিনে কিরকম হবে, ও বিদেশ যাবে নাকি, ওর শরীর স্বাস্থ্যটা একটু কিরকম যাবে। ঠিক আছে। আচ্ছা মা, তাহলে তুমি বলবে যে 3 মে 1995 সেদিন কি বুধবার ছিল? হ্যাঁ বুধবার। এবং মা ওর কি বৃষ রাশি এবং হচ্ছে সিংহ লগ্ন? হ্যাঁ বৃষ রাশি এবং হচ্ছে সিংহ লগ্ন। তাহলে মা তোমার যেটি হচ্ছে প্রশ্ন যে ওর শিক্ষা জীবন সম্পর্কে, এবং তোমার প্রশ্ন যে ও আগামী দিনে বিদেশ যাত্রা করতে পারবে কি না। ভবিষ্যৎ কেমন যাবে? ঠিক আছে মা, তাহলে আমি ওর ছকটিকে একে এখানে উপস্থাপন করছি, তুমি আমাকে সেটি দেখে বলবে। এবং তার সাথে সাথে ভক্তগণ, যারা তোমরা টেলিফোনে লাইন পাচ্ছ না এবং যারা তোমরা দেখছো যে তোমরা কেউ বা বিদেশ যাত্রা করতে চেয়েছো, জীবনে পারোনি, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। এবং এখনো পর্যন্ত যারা তোমরা তোমাদের জন্মকুণ্ডলী বের করে দেখোনি ভক্তগণ, অবশ্যভাবে তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, তাহলে ওর এখানে আছে রবি এবং কেতু। কি মা? হ্যাঁ হ্যাঁ। এখানে আছে বুধ এবং হচ্ছে চন্দ্র। হ্যাঁ। এখানে কোনো গ্রহ নেই। না। এখানে আছে মঙ্গল। হ্যাঁ। এখানে আছে লগ্ন। হ্যাঁ। এখানে কোনো গ্রহ নেই। না। এখানে রাহু। হ্যাঁ। এখানে আছে বৃহস্পতি। রিটার্ডেড। কি মা বলবে? হ্যাঁ হ্যাঁ, বকরি আছে। হ্যাঁ, এখানে বৃহস্পতি বকরি, তুমি নিজেই বলেছো। এবং এ ঘরে কোনো গ্রহ নেই, এ ঘরে কোনো গ্রহ নেই। না। এখানে আছে শনি হ্যাঁ। এবং এখানে আছে শুক্র। শুক্র। হ্যাঁ। তাহলে মা তোমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে ওর ভবিষ্যৎ জীবন, বিশেষত শিক্ষা এবং তার সাথে সাথে হচ্ছে বিদেশ যাত্রা। ঠিক আছে মা, আমি আলোচনা শুরু করছি, তুমি সঙ্গে থাকো। অসংখ্য ধন্যবাদ। তাহলে ভক্তগণ, আমরা আলোচনা করব এই জন্মকুণ্ডলী নিয়ে না, শুধুমাত্র এই জন্মকুণ্ডলী নিয়েই আমরা আলোচনা করব তাই নয়। যারা তোমরা টেলিফোনে লাইন পাচ্ছ না, আমি তোমাদের সকলের জন্য আলোচনা করব। তাহলে বিদেশ যেতে গেলে, আচ্ছা ভ্রমণ করতে গেলে আমরা দেখতে পাই যে এক একজনের জীবনে প্রচুর ভ্রমণ হয়ে থাকে, আবার এক একজনের জীবনে কোনো ভ্রমণই হয় না। তার ক্ষেত্রে সর্বাধিক ভ্রমণ হলো দীঘা, পুরী আর ওদিকে শিলিগুড়ি, তার মধ্যেই তার ভ্রমণ জীবন শেষ। কেন ঘটে থাকে এই ধরনের বিষয়? যদিও তার কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে, কিন্তু ভ্রমণ তার জীবনে হয়নি। কেন, কি জন্য আমরা জানবো। এবং ভক্তগণ, শুধুমাত্র আমরা জানবো না, আমরা সকলেই জানবো। তাহলে লগ্ন থেকে যদি রাহু আমাদের জন্মকুণ্ডলীতে 6, 8 বা 12 নম্বর ঘরে থাকে, এগুলো হচ্ছে দুস্থান, কিন্তু এখানে রাহু এবং কেতুর অবস্থান শুভ। রাহু হচ্ছে কি? রাহু হচ্ছে কমিউনিকেশনের প্রতীক, রাহু হচ্ছে ভ্রমণের প্রতীক, রাহু হলো বিজাতীয় বা বিজাতীয়া বা বিদেশের প্রতীক। তাহলে যদি আমাদের লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বর ঘরে রাহু থাকে,
অথবা 7, 8, 8 নম্বর ঘরে রাহু থাকে, অথবা 9, 10, 11, 12, 12 নম্বর ঘরে রাহু থাকে, তাহলে তার দেশের বাইরে ভ্রমণ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে তার দেশের বাইরে গিয়ে তার কর্মজীবনে সফলতা বা উন্নতিও লাভ করতে পারে। কিন্তু এই জন্মকুণ্ডলিতে রাহু আছে লগ্ন থেকে 1, 2, 3, এখানে 3 নম্বর ঘরে আছে, শুক্রের ঘরে রাহু আছে, এই ঘরটি তুলা, এর মালিক হলো কে? শুক্র। শুক্রের সাথে রাহুর হলো কি? বন্ধুত্বের সম্পর্ক। সুতরাং তার ক্ষেত্রে ভ্রমণ স্বাভাবিক, কিন্তু বিদেশে গিয়ে তার পক্ষে কর্মলাভ বা কর্ম উন্নতি সম্ভব নয়। এবার আমরা জানবো যে ওর জন্মকুণ্ডলিতে কি ধরনের উন্নতি রয়েছে আর কি বা সমস্যা রয়েছে। তাহলে এই যে লগ্ন, ভক্তগণ তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী, এই লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ কে? এই সিংহ লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো মঙ্গল, অর্থাৎ যে গ্রহ তাকে সব রকম সফলতা প্রদান করবে, বিশেষত শিক্ষা। কেন শিক্ষা? কেননা লগ্ন থেকে 1, 2, 3, 4 এই হলো 4 নম্বর ঘর, আর এই ঘরটি বৃশ্চিক, এর মালিক হলো মঙ্গল। সেই মঙ্গল এখানে জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 12 নম্বর ঘরে রয়েছে। আর এই 12 নম্বর ঘরেই শুধু নেই, মঙ্গল এখানে নিচস্থ অবস্থাতে রয়েছে, রাজ্যকারক গ্রহ নিচস্থ। এটি তার জীবনে, শিক্ষা জীবনে ভীষণভাবে সমস্যা প্রদান করবে, যেহেতু এই মঙ্গল হলো অনার অফ দা 4th হাউস এবং তার সাথে সাথে রাজ্যকারক গ্রহ যদি আমাদের নিচস্থ হয়ে যায় তা হলো দমরুক যোগ। সেক্ষেত্রে ভক্তগণ তোমরা তোমাদের জন্মকুণ্ডলী মিলিয়ে দেখবে, তাহলে সে নারী হোক বা পুরুষ, তার ক্ষেত্রে তার জীবিকা জীবনে 23 থেকে 53 বছরের মধ্যে 2 থেকে 3 বার তার কর্মচ্ছেদ ঘটবেই ঘটবে। শুধুমাত্র তাই নয়, এবং দেখো যে রবির মতো প্ল্যানেট, যে রবি ছাড়া জীবন অন্ধকার, রবি হলো সফলতার প্রতীক, এক্ষেত্রে অনার অফ দ্য অ্যাসেন্ডেন্ট, লগ্ন ঘরের মালিক, সেই রবি আছে এখানে, এবং তার উল্টো দিকে রাহু, রাহুর দৃষ্টি এসে রবির ওপর পড়ে রবি সমস্ত গুণাগুণকে নষ্ট করছে। সুতরাং এটি ওর শিক্ষা এবং তার সাথে সাথে কর্মজীবনে উন্নতির পক্ষে অত্যন্ত বড় সমস্যা, বড় নির্দয় আপনি দেবদাস বাবু। এই মা আপনাকে এতগুলো প্রশ্ন করলো আর আপনি এতগুলো নিরাশার বাণী শুনিয়ে দিলেন। এই নিরাশার বাণী আমি শোনাইনি, শুনিয়েছে তার গ্রহ সন্নিবেশ। আমরা দেখতে পাই যে যাদের বয়স হয়ে গিয়েছে 28, 29, 37 বা 41, তাদের জীবনে এই গ্রহের বিষাক্ত ছোবল এসে পড়েছে। আর আজ এক্ষেত্রে তার বয়স হলো মাত্র 9, কিন্তু সেক্ষেত্রে যদি আমি দিলাসা বা মিথ্যে আশ্বাস দেই, তা বলে গ্রহ কিন্তু তাকে আশ্বাস দেবে না। সেজন্য মা যেন ওর জীবনে এই গ্রহের কুপ্রভাব এসে না পড়ে, সেজন্য আগে থেকে তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে, এবং তার সাথে সাথে যারা তোমরা দেখছো যে তোমাদের জীবনে এই ধরনের গ্রহ সন্নিবেশ আছে, তোমরাও সেজন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। দেবদাস বাবু আপনি বোর্ডটি মুছে ফেলবেন না। কেন, কি জন্য? তার কারণ আপনার থেকে বা আপনাদের জ্যোতিষশাস্ত্র থেকে আমরা জেনেছি যে বৃহস্পতি এবং চন্দ্র একটি অতীব শুভ গ্রহ সন্নিবেশ। আপনারা বলে থাকেন যে তা নাকি অত্যন্ত শুভ, সেক্ষেত্রে নাকি অনেক প্রকার খারাপ প্রভাব আমাদের জীবন থেকে দূর হয়, বা আমাদের কুপ্রভাবগুলো জীবনে এসে আমাদের জীবনকে জর্জরিত করতে পারে না, যদি আমাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ থাকে। তোমরা দেখেছো সন্ন্যাসী রাজা বলে একটি বিখ্যাত বাংলা ফিল্ম, সেখানে আমরা দেখেছিলাম যে উত্তম কুমার বা সেই ফিল্মের হিরোকে বিষ ইনজেকশন বা পয়জন দিয়ে তাকে মৃত ভেবে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু সে কিন্তু মারা যায়নি। সে অত্যন্ত নাটকীয় ভাবে তার জীবনকে ফিরে পেয়েছিল এই চন্দ্র বৃহস্পতি, এমনই এক যোগ। আর আমরা দেখছি যে এখানে আছে বৃহস্পতি আর এখানে চন্দ্র। দেবদাস বাবু আপনি এটা কিন্তু বলেননি, এখানে কিন্তু চন্দ্র বৃহস্পতি
গজকেশরী যোগ আছে এবং যা লগ্ন থেকে 1 2 3 4 এখানে 4 নম্বর শিক্ষা স্থানের সৃষ্টি হয়েছে, তাহলেও আপনি কেন এই মাকে নিরাশার বাণী শুনিয়েছেন? আপনার সাথে কি তার কোনো শত্রুতা আছে? না। তার কি কারণ? মা নিজে এখানে বলেছেন যে বৃহস্পতি বকরি আছে, অর্থাৎ এই বকরি বৃহস্পতি আমাদেরকে সম্পূর্ণ সুফল প্রদান করতে পারবে না। শুধুমাত্র তাই নয়, এখানে আছে বুধ, বুধ থেকে 1 2 3 4 5 6 7 এখানে 7 নম্বর ঘরে আছে বৃহস্পতি। এটি হলো বুধ বৃহস্পতি ধননাশ যোগ। বুধের দৃষ্টি বৃহস্পতির উপর পড়ে বৃহস্পতি তার গুণাগুণকে হারিয়েছে। সেই জন্য এই এত সুন্দর গজকেশরী যোগের সুফলকে লাভ করতে গেলে অবশ্যভাবেই তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। আমরা আলোচনায় ফিরে আসব, কিন্তু তার আগে আমরা আবার দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার দেবদাসবাবুকে নমস্কার, আপনাকেও নমস্কার। নমস্কার, বলুন। আমার নাম অনুপ সরকার, আমি দমদম থেকে বলছি। অনুপ সরকার, হ্যাঁ, বলুন। আমি আমার ওয়াইফ সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 6 জুলাই 1960। 6 জুলাই 1960, সকাল 8টা। সকাল 8টা, কলকাতাতে। কলকাতা। আচ্ছা, একটা কথা আমি বলতে চাই। আমি বলতে চাই দেবদাসবাবুকে এবং আপনাকে দুজনকেই বলতে চাই, গতকালে যে ওনার অমৃত বর্ষা দেখেছি না, সত্যি মানে যা দেখেছি, সত্যি যা শুনেছি, আমি মনে হয় আর হয়তো ওনার সম্বন্ধে ওনার কাছ থেকে যা শুনতে পেরেছি বোধহয় আর কারোর কাছ থেকে শুনবো না। আমি ভালো আপ্লুত হয়ে গেছেন। আমি বিশ্বাস করুন, আমারও চোখ দিয়ে জল আসছে। আমি মানে কালকের যে আলোচনা শুনেছি, আমি বোধহয় জীবনে আর এত সুন্দর কথা বোধহয় শুনতে পাবো না। না, এমন কথা তুমি বলো না যে যা আমার থেকে শুনেছো তা আর কারোর থেকে শুনবে না। তোমার বছর আমি শুনতে পাই। হ্যাঁ, তোমার ভালো লেগেছে। আমাদের ভারতে এমন বহু পুণ্যাত্মা আছেন যারা অনেক ভালো বিশ্লেষণ করতে পারেন। হ্যাঁ, সুতরাং হচ্ছে যে এমন বহু পুণ্যাত্মাদের শ্বাস চলছে বলেই এখনো কিন্তু ধর্ম বেঁচে রয়েছে। সুতরাং হচ্ছে যে সবাই ভালো, এবং তুমি যদি কোনো প্রকার সৎসঙ্গ করো তাহলে তুমি অবশ্যভাবে জানতে পারবে যে তাদের বিশ্লেষণ অত্যন্ত শ্রুতিমধুর এবং যা আমাদের জীবনের ক্ষেত্রে জ্ঞানকে প্রকৃতপক্ষে বিকাশ করে থাকে। আপনি আশীর্বাদ করুন যে আমার সৎসঙ্গ আমার হবে। এবং হচ্ছে যে অমৃত বর্ষার জন্য আমাকে লক্ষ লক্ষ দর্শক তোমরা আমাকে ফোন করছো যে আবার নতুন করে আরো বেশি হচ্ছে শুটিং করার জন্য। আমি এই মুহূর্তে সময়ের অভাবে করতে পারছি না, আমি অবশ্যভাবে তা করব। তুমি বলবে তোমার ফোন নাম্বারটি। আচ্ছা, আমার ফোন নাম্বার হচ্ছে 2559 থ্যাংক ইউ। হ্যাঁ, বলুন। আমি আমার ওয়াইফের শরীর স্বাস্থ্য একদম ভালো যায় না। আচ্ছা, ওই শরীর স্বাস্থ্যটাই আমার হচ্ছে দরকার। ওইটা কেমন যাবে আর কিভাবে বা তার থেকে একটু মুক্তি হবে। আচ্ছা, তাহলে তুমি বলবে যে 6 জুলাই 1960 সেদিন কি বুধবার ছিল? হ্যাঁ, নিশ্চয়ই। এবং হচ্ছে যে মায়ের কি বৃশ্চিক রাশি এবং হচ্ছে সিংহ লগ্ন? হ্যাঁ, ঠিক আছে। আমি যদি এখানে মায়ের ছকটিকে উপস্থাপন করি, তুমি কি সেটি দেখে আমাকে বলতে পারবে? হ্যাঁ, তুমি বলতে পারবে। আমি এখানে ছকটিকে উপস্থাপন করছি এবং ভক্তগণ তার সাথে সাথে যাদের তোমাদের এই রকম বিষয়ে প্রশ্ন আছে তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলী। আমি এখানে মায়ের ছকটিকে উপস্থাপন করছি। অনুবাবু, হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার কথা। সত্যি যেটা আমি বলতে চেয়েছি আজকে এই লাইন পেলাম, আমি ওই জন্য বললাম। আর হয়তো সুযোগ পাবো না এইটুকু বলার। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তুমি বলবে মায়ের জন্মকুণ্ডলীতে এখানে আছে মঙ্গল, এখানে কোনো গ্রহ নেই, এখানে আছে রবি শুক্র, এখানে বুধ, এখানে আছে লগ্ন এবং রাহু, এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই, এখানে আছে চন্দ্র, এখানে আছে বৃহস্পতি এবং শনি, এখানে কোনো গ্রহ নেই, এখানে আছে কেতু এবং এখানে কোনো গ্রহ নেই। এবং তুমি আরো আমাকে বলবে যেখানে রবি আছে সেখান থেকে এক ধরে গুণে 1 2 3 4 5 6 7 7 নম্বর ঘরে আছে শনি। বৃহস্পতি এবং শনি কি তাই তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি আলোচনা শুরু করছি, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আচ্ছা, তাহলে সেই ভক্ত এখানে ফোন করে বলেছেন যে তার স্ত্রীর শরীর ভালো যায় না। দেবদাসবাবু, এতদিন তো আপনাদের আমরা জ্যোতিষ বলে জানতাম, আপনারা কি আজকাল মানুষেরও ট্রিটমেন্ট শুরু করেছেন নাকি? না, এমন কোনো বিষয় নেই। যুগে যুগে দেখা গিয়েছে যদি আমাদের লগ্নপতি ভালো অবস্থাতে না থাকে বা যদি লগ্নে খারাপ গ্রহ থাকে তাহলে
আমাদের স্বাস্থ্য হানিতে পড়তে হয় এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা ঘটে থাকে। একটি বিখ্যাত হসপিটালে বিখ্যাত সার্জনের কাছে 100 জনের ক্ষেত্রে 99 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, আর তোমার ক্ষেত্রেই ডাক্তার রং ট্রিটমেন্ট করলেন, আর সে তোমার ক্ষেত্রেই অপারেশন করে তার সরঞ্জাম তোমার শরীরের মধ্যে রেখে সেলাই করে দিলেন। এ কি কোনো ডাক্তার ইচ্ছে করে করে থাকেন? কখনোই নয়। কিন্তু তোমার গ্রহ সন্নিবেশ তোমাকে আরোগ্য প্রদান করছে না, সেক্ষেত্রে বড় থেকে বড় ডাক্তার বাবুর কাছে গিয়েও তুমি রং ট্রিটমেন্টের শিকার হচ্ছ। কাকে দোষ দেবে তুমি? তোমাকে না ডাক্তার বাবুকে? দোষ দাও তোমার গ্রহ সন্নিবেশকে। একবার তাকিয়ে দেখো যে কি সমস্যা সৃষ্টি হয়ে আছে তোমার গ্রহ সন্নিবেশে, এবং দেখে নাও যে গ্রহরা কিভাবে আমাদের জীবনে কথা বলে ওঠে। দেখো যে লগ্ন হলো এটি হলো সিংহ, এর মালিক কে? রবি। আর আমি বহুবার তোমাদের বলেছি যে লগ্ন থেকে বিচার করতে হয় হেলথ, এবং রবি থেকে ইমিউনিটি পাওয়ার। বহুবার তোমাদের বলেছি, যারা তোমরা সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখো। এবং দেখো যে এই ক্ষেত্রে আছে কি? রাহু। রবির ঘরে রাহু। আমি তোমাদেরকে বহুবার বলেছি যে রবি এবং রাহুর মধ্যে চিরন্তন শত্রুতার সম্পর্ক। তাই রাহু এখানে কোন প্রকার সুফল প্রদান করতে অক্ষম। শুধুমাত্র তাই নয়, ভক্তগণ যারা তোমরা এই ধরনের সমস্যা দ্বারা আক্রান্ত, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী। এবং এই রবি থেকে বিচার করা হয় কি? ইমিউনিটি পাওয়ার। যুগে যুগে দেখা গিয়েছে যে রবি যদি ভালো অবস্থাতে থাকে তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার ভালো থাকে, আর রবি যদি ভালো অবস্থাতে না থাকে তো সেই 100% সুরক্ষার মধ্যেও, সেই কাঁচের ঘরেও সে নানা প্রকার রোগ দ্বারা আক্রান্ত হয়ে যায়। তাহলে দেখো যে সেই রবি আছে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেবদাস বাবু রবি তো ভালো জায়গাতেই আছে। রবি আছে এখানে মিথুনে বুধের ঘরে, আর বুধ আর রবির মধ্যে মিত্রতা বা বন্ধুত্বের সম্পর্ক। হ্যাঁ, এখানে বুধের ঘরে রবি আছে, কিন্তু ভক্তকে দিয়ে আমি আরেকবার দেখিয়ে নিয়েছি যে দেখো যে রবি যেখানে আছে সেখান থেকে 1 2 3 4 5 6 7 7 নম্বর ঘরে বৃহস্পতি এবং শনি। তাহলে এই শনির দৃষ্টি এসে পড়ছে রবির ওপর, রবির দৃষ্টি গিয়ে শনির ওপর, আর এটি হলো কি? শনি রবি 20 যোগ। তার এখানে লগ্নপতি, অনার অফ দা অ্যাসেন্ডেন্ট, তার এখানে 20 যোগে আক্রান্ত। শুধুমাত্র তাই নয়, আরো কি দেখবার আছে যে এই সিংহ লগ্নের পক্ষে মারক গ্রহকে বুধ এবং শুক্র, আর সেই শুক্র এখানে সেই 20 যোগের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তাহলে বুঝতে পারলে যে গ্রহরা কিভাবে আমাদের জীবনে কথা বলে ওঠে। সেজন্য তুমি অবশ্যভাবে অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে, এবং তার সাথে সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলীতে এই ধরনের সমস্যা আছে, সেজন্য তোমরা অবশ্যভাবে অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। অনুবাবু স্ক্রিনে দেবদাসবাবু ফোন নাম্বার যাচ্ছে, এবং দীপা দেবী আপনাকেও বলি ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিতে পারেন যোগাযোগ করার জন্য। তাহলে আমরা যে জায়গাটি নিয়ে আজকে আলোচনা করব, এখনো পর্যন্ত তাতে আমরা প্রবেশই করতে পারিনি। বর্তমানে বিবাহের টাইম, আর আমরা দেখতে পাই যে কারোর বিবাহ বা সঠিক সময় হয়ে যায়, কারোর বিবাহ বা বারবার ভেঙে যায়। কেন, কি জন্য? আর এই বক্রী গ্রহই বা তাতে কিভাবে দায়ী থাকে তা সম্পর্কে আমি অবশ্য বলবো, কিন্তু তার আগে আমি এক ঝলকে তোমাদের কাছে বলে দেব, কারণ অনেক চিঠি বা ফোন আমার কাছে এসেছে বা এই এটিএন কলকাতার দপ্তরে, যে এই মারক গ্রহ বা বক্রী গ্রহ এদের লিস্টটা যদি সম্পূর্ণটা বোঝানো সম্ভব না হয়, একবার রিডিং যেন আমি তোমাদের কাছে বলে যাই। আর তাই আমি আরো একবার তোমাদের কাছে আমি বলছি, তোমরা যারা নোট করোনি তোমরা নোট করে নেবে, আর যারা নোট করেছো ঠিক যেরকম এক্সাম হলে আমরা খাতাটি পরীক্ষকের হাতে তুলে দেবার আগে আর একবার মিলিয়ে দেখি, তোমরা অবশ্যভাবে সেটিকে আর একবার মিলিয়ে দেখবে যেন তোমাদের কোনো ভুল বা বিচ্যুতি না ঘটে থাকে। তাহলে মেষ লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো রবি এবং মারক গ্রহ হলো বুধ এবং শুক্র। তা তুমি পুরুষ হও বা নারী, একজন পুরুষ বা নারী তার যদি মেষ লগ্ন হয় তাহলে তার পক্ষে রাজ্যকারক গ্রহ রবি এবং মারক গ্রহ হলো বুধ এবং শুক্র। এবং হচ্ছে বৃষ লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো শনি এবং মারক গ্রহ হলো চন্দ্র। বৃষ লগ্নে পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রেই
রাজ্যকারক গ্রহ হলো শনি এবং মারক গ্রহ হলো চন্দ্র। এবং হচ্ছে মিথুন লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্যকারক গ্রহ হলো বুধ এবং শুক্র। মিথুন লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্যকারক গ্রহ হলো বুধ এবং শুক্র এবং মারক গ্রহ হলো চন্দ্র। তবে মনে রাখবে সেই চন্দ্র একা মারক নয়, সেই চন্দ্র যদি রাহু, চন্দ্র কেতু বা চন্দ্র শনি একসাথে থাকে, অথবা যদি চন্দ্র এমন কোন ঘরে থাকে যে ঘরে তিনটির বেশি গ্রহ রয়েছে, তবেই তা আমাদের জীবনে মারক ফল প্রদান করে থাকে। এবার আমরা জানবো যে কর্কট লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ এবং মারক গ্রহকে। তুমি একজন কর্কট লগ্নের পুরুষ হও বা নারী, তোমার পক্ষে রাজ্যকারক গ্রহ হলো মঙ্গল এবং মারক গ্রহ হলো শনি। এবং হচ্ছে সিংহ লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো কে? মঙ্গল। এবং মারক গ্রহ হলো বুধ এবং শুক্র। যদি তা সপ্তমে থাকে তাহলে অত্যন্ত মারক ফল প্রদান করে থাকে। আমরা আলোচনাতে তা জানতেই পারবো, অল্প পরেই আমরা সে বিষয়ে আলোচনা করব। এবং হচ্ছে যে কন্যা লগ্নে ব্যক্তির পক্ষে রাজ্যকারক গ্রহ হলো কে? সে হলো শুক্র। এবং হচ্ছে মারক গ্রহ হলো শুক্র। কন্যা লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো কে? শুক্র। এবং মারক গ্রহ হলো শুক্র। এবং হচ্ছে যে তুলা লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্যকারক গ্রহ হলো শনি এবং মারক গ্রহ হলো মঙ্গল। এবং হচ্ছে বৃশ্চিক লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্যকারক গ্রহ হলো বৃহস্পতি এবং মারক গ্রহ হলো বুধ। তা তুমি পুরুষ হও বা নারী, প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রেও কিন্তু একই হবে যে নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারক গ্রহ এবং মারক গ্রহ এক। এবং হচ্ছে যে ধনু লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্যকারক গ্রহ হলো কে? রবি। এবং মারক গ্রহ অনেকগুলি, সেগুলো হলো বৃহস্পতি, শুক্র, বুধ এবং শনি। আবার বলছি, ধনু লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্যকারক গ্রহ হলো রবি এবং মারক গ্রহ হলো বৃহস্পতি, শুক্র, বুধ এবং শনি। এবং হচ্ছে মকর লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্যকারক গ্রহ হলো শুক্র এবং মারক গ্রহ হলো শনি এবং রাহু। আমরা জানবো, তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি হচ্ছে অপর্ণা চক্রবর্তী বলছি, খড়গপুর থেকে। হ্যাঁ মা, খড়গপুর। হ্যাঁ, বাহ, বলুন। যে আমি একটু আমার স্বামীর সম্বন্ধে জানতে হ্যাঁ, চাই। ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে শকাব্দ দেয়া আছে, ইংরেজিতে আছে? ইংরেজিটা তুমি বলবে। এটা 1878। তাহলে মা ওটা হচ্ছে শকাব্দ, ওটা থেকে এফিমেরিস দেখে কনভার্ট করা যাবে, কিন্তু মা সেটা এই লাইভ প্রোগ্রামে বসে সম্ভব নয়, কারণ বাংলা ফোনটা দেয়া আছে না মা, বাংলা থেকেও ইংলিশে কনভার্ট করতে হবে। তাহলে তুমি অন্য কোনো দিন মা ফোন করো, অবশ্যই ভাবে ইংলিশ ডেট অফ বার্থ নিয়ে। অনেক কষ্ট পেলাম, কিছু করা যাবে না, তুমি আমাকে ক্ষমা করো, বোঝো। আপনি পরে ফোন করে নেবেন। তাহলে আমরা এবার জানবো যে কুম্ভ লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ কে? কুম্ভ লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো শুক্র এবং মঙ্গল এবং মারক গ্রহ হলো কে? কুম্ভ লগ্নের পক্ষে মারক গ্রহ হলো বৃহস্পতি। এবং হচ্ছে মীন লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো বৃহস্পতি এবং মঙ্গল, মারক গ্রহ হলো শনি, শুক্র, রবি ও বুধ। এবার আমরা জানবো যে আমাদের জন্মকুণ্ডলিতে এই কোন গ্রহ যদি বক্রী হয়ে যায়, তাকে আমাদের বিবাহ ও বিবাহিত জীবনে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করতে পারে, আর যদি পারে তো কিভাবে? যারা তোমরা দেখছো যে তোমাদের মেয়েদের বয়স হয়ে গিয়েছে 30 বা 34, যদি মেয়ের এখন 30 বছর বয়স হয়, তাহলে তার ছবি বা তার প্রকৃত বয়স যদি তুমি পাত্রপক্ষের কাছে উপস্থাপন করো, তো পাত্রপক্ষ সেই 30 বয়সটার সাথে আরো 3 জুড়ে ধরে নেবে যে 33। এই ধরনের সমস্যা ঘটে থাকে আমাদের বিবাহ ও বিবাহিত জীবনে বিভিন্ন প্রকার সমস্যা। আর এই সমস্যাগুলো কিভাবে সৃষ্টি হয়, বক্রী গ্রহ তাতে কিভাবে দায়ী থাকে, আমরা সে বিষয়ে উপস্থাপন শুরু করব। তাহলে আমরা জানি যে বিবাহের ক্ষেত্রে যে সমস্ত গ্রহ সন্নিবেশগুলো আমাদের জীবনে সমস্যা দিয়ে থাকে, তা হলো ভৌমদোষ, তা হলো লগ্নে বা সপ্তমে শনি, এবং তা হলো অনুরাযোগ। এই অনুরাযোগ সব থেকে বেশি আমাদের জীবনে সমস্যা সৃষ্টি করে থাকে বিবাহের ক্ষেত্রে। যদি আমাদের জন্মকুণ্ডলিতে অনুরাযোগ থাকে, তাহলে কিন্তু বিবাহ অসম্ভব। তা তুমি পুরুষ হও বা নারী, আর তা তুমি উচ্চ শিক্ষিত হও বা অশিক্ষিত, তুমি উচ্চ শিক্ষিতা হও বা অশিক্ষিতা, তুমি সরকারি বা বেসরকারি ক্ষেত্রে উচ্চ পদস্থ থাকো, বা তুমি পুরুষ হও বা নারী, উভয়ের ক্ষেত্রেই অনুরাযোগ অত্যন্ত ভাবে আমাদের জীবনে কঠিন ফল দান করে থাকে। আমরা সে সম্পর্কে জানবো যে তার মধ্যে বক্রী গ্রহ পড়ে গিয়ে
আমাদের সেই সমস্যাকে কিভাবে বেশি ত্বরান্বিত করে। তাহলে আমরা সবার আগে জানব যে এই অনুরাযোগকে আমরা কিভাবে জানতে পারবো। অনুরাযোগ বহু সময় আমাদের জন্মকুণ্ডলী স্ক্যান করে বা জন্মকুণ্ডলী বিচার করে ধরা নাও পড়তে পারে। তাহলে আমরা কিভাবে জানতে পারবো অনুরাযোগ আমাদের জন্মকুণ্ডলীতে আছে কিনা? সেক্ষেত্রে যদি নবাংশ চক্র স্ক্যান করা যায় তাহলে অবশ্যভাবে এই অনুরাযোগ ধরা পড়বে। দেবদাস বাবু, এতদিন আপনি জন্মকুণ্ডলী সম্পর্কে বলছিলেন, আমরা তা বুঝতে পারছিলাম, হঠাৎ করে আপনি নবাংশতে কেন আপনি চলে গেলেন? আমরা নবান্ন উৎসবের কথা শুনেছি কিন্তু নবাংশ শুনিনি। অনেকেই তোমরা এই শব্দটি শোনোনি। নবাংশ যে আমাদের, আবার বলছি, আমি এই সংজ্ঞাটিকে তোমাদের সামনে উপস্থাপন করছি, ভক্তগণ তোমরা অবশ্যভাবে সেটিকে নোট করে নেবে। আমাদের জন্মকুণ্ডলীকে বিশ্লেষণ করে যে অংশ থেকে আমাদের জীবনে পুরুষ বা নারী উভয়ের জীবনে বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে অবহিত হওয়া যায় তাই হলো নবাংশ চক্র। তাহলে সেখানে গিয়ে কিন্তু অনুরাযোগ ধরা পড়বেই। আমি তা আলোচনা শুরু করছি। ভক্তগণ তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। আমাদের জন্মকুণ্ডলীতে যেখানে লগ্ন লেখা আছে, তাহলে ভক্তগণ আমি ধরে নিলাম যে আমাদের লগ্ন লেখা আছে কোথায়? কন্যাতে। তাহলে তোমরা অবশ্যভাবে সেটিকে দেখবে। সময়ের অভাবে এই সমস্ত লাইনগুলো উঠে গিয়েছে, সেগুলোকেও আর ঠিক করা হয়নি। তাহলে লগ্ন হলো এটা। এখানে যদি আমাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল বসে থাকে, অথবা যদি 1 2 3 4 5 6 7 এখানে যদি আমাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল বসে থাকে, আর সেই মঙ্গল যদি বক্রী হয়ে যায়, মঙ্গল বসে থাকলে তা কি হলো? ভৌম দোষ। ভৌম দোষ থাকলে বিবাহের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, বিবাহ ক্ষেত্রে বিড়ম্বনা দেখা দেয়, কিন্তু বিবাহ হবে না তা না। দেবদাস বাবু, এ আপনি কি বলছেন? আপনি বলছেন যে বিবাহ হবে, তাহলে আর সমস্যা কি? বিয়ে যদি হয়েই যায় তাহলে আর সমস্যা কি? বিবাহ না হলে এক ধরনের সমস্যা, বিয়ে হলে নানা ধরনের সমস্যা, ডিভোর্সের সমস্যা চলে আসে অবশ্যই, এবং পারিবারিক শান্তি নষ্ট হয়ে থাকে, সামাজিক মান সম্মান ক্ষুণ্ণ হয়ে থাকে। বিবাহ হলেই বিবাহিত জীবনে অশান্তি সম্ভব। যার জীবনে বিয়ে হয়নি তার কখনো অশান্তিও সম্ভব নয়। সন্তান থাকলেই সন্তান সমস্যা সম্ভব, আর যদি সন্তান না থাকে তাহলে সন্তান শোক সম্ভব না। আমরা জানবো, তার আগে আমরা জেনে নেব যে টেলিফোনে কে রয়েছে। আর বিয়ের পরে এক ছাদের তলে থাকলে সেটা আরো ভালো বেশি বোঝা যায়। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনাদের দুজনকেই নমস্কার জানাচ্ছি। নমস্কার আপনাকে। বলুন। আমি ব্যারাকপুর থেকে বলছি, ফাল্গুনী বিশ্বাস। ফাল্গুনী বিশ্বাস, বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1 এপ্রিল 1988। 88। সময়টা বলবো? হ্যাঁ। সময় রাত্রি 1:21। 1:21 রাত। হ্যাঁ। আচ্ছা, কোথায় জন্ম? জন্মস্থান কলকাতা। আচ্ছা মা, তাহলে তুমি বলবে 1 এপ্রিল 1988, অর্থাৎ হচ্ছে যে বৃহস্পতিবার রাত্রিবেলা 12টার পরে জন্ম নাকি শুক্রবার রাত্রি 12টার পরে? বৃহস্পতিবার 1:21 লেখা রয়েছে, তো ওটা ইংলিশ মতে শুক্রবার হয়ে যাচ্ছে বোধহয়। হ্যাঁ, ইংলিশ মতে শুক্রবার হবে। তাহলে মা ওর কি হচ্ছে কন্যা রাশি এবং হচ্ছে মকর লগ্ন। হ্যাঁ হ্যাঁ। এবং উত্তর ফাল্গুনী, অর্থাৎ হচ্ছে 12 নম্বর নক্ষত্রে ওর জন্ম, এবং ওর হচ্ছে নরগণ। হ্যাঁ, নরগণ। আচ্ছা, ঠিক আছে মা, তোমার কি বিষয়ে প্রশ্ন আছে বলো। আমার প্রশ্ন হচ্ছে ছেলের একটু পড়াশোনার ব্যাপারে, আর ওর বিদেশ যাত্রা হবে কিনা, ভবিষ্যৎ ব্যাপারটা একটু জানতে চাই। সবাই বিদেশে চলে যেতে চাইছেন। ঠিক আছে মা, আমি এখানে ওর ছকটিকে উপস্থাপন করছি, তুমি কি সেটি দেখে আমাকে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বলতে পারবো। ছক আছে তো সামনে? হ্যাঁ, ছক তো আছে, কিন্তু আমার তো টিভির ঘর আর ফোনের ঘর আলাদা। আপনি আচ্ছা মা, টিভির ঘর ফোনের ঘর যদি আলাদা হয় তাহলে তো মা তুমি এখানে দেখে বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে ছকটিকে একে উপস্থাপন করছি। হ্যাঁ। আর যদি তোমার ছকটি মুখস্থ থাকতো তাহলে তুমি বলতে পারতে। আমি এখন সামনেই ছকটা রয়েছে আমার। হ্যাঁ ঠিক আছে, যদি তোমার সামনে ছকটি থাকে তাহলে মা তুমি একেবারে ওপরের ঘর থেকে আমাকে বলবে। একেবারে ওপরের ঘরে আছে বৃহস্পতি, তারপরের ঘরে আছে শুক্র, তারপরে ঘরটাতে কোনো গ্রহ নেই, তারপরে ঘরটাতে কোনো গ্রহ নেই, তারপরে আছে কেতু,
তারপরে ঘরে আছে চন্দ্র, তারপরে ঘরটাতে কোনো গ্রহ নেই। হ্যাঁ নেই, কিন্তু ওখানে একটা স্টার মার্ক দেওয়া। স্টার মার্কস মানে মা ওই ঘরটা হচ্ছে খালি আছে। আচ্ছা। এবং তারপরে ঘরটাতে কোনো গ্রহ নেই। হ্যাঁ। এবং তারপরে ঘরে আছে শনি, তারপরে ঘরে আছে লগ্ন এবং হচ্ছে মঙ্গল, হ্যাঁ। তারপরে আছে বুধ এবং রাহু, হ্যাঁ। এবং তারপরে ঘরে আছে রবি। হ্যাঁ হ্যাঁ। তাহলে মা তোমার প্রশ্ন ওর ভবিষ্যৎ জীবন এবং শিক্ষা এবং বিদেশ যাত্রা হবে কি না। ঠিক আছে মা, আমি আলোচনা শুরু করছি, তুমি বলে ফেলবে তোমার ফোন নম্বর। আমার ফোন নাম্বার 2592 6313। হ্যাঁ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ আচ্ছা। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করব। ভক্তগণ, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী। তাহলে ওর লগ্ন হলো এটা। শিক্ষা বিচার করতে হবে কোথা থেকে? শিক্ষা বিচার করতে হবে লগ্ন থেকে 1 2 3 4 4 নম্বর ঘর থেকে। এই ঘরটি মেষ, এর মালিক হলো মঙ্গল। এই ঘরে আছে বৃহস্পতি, মঙ্গলের ঘরে বৃহস্পতি। মঙ্গলের সাথে বৃহস্পতি হলো কি? মিত্রতা বা বন্ধুত্বের সম্পর্ক। এবং এই ঘরটা মালিক হলো কে? মঙ্গল। সে এখানে তুঙ্গস্থ অবস্থাতে আছে। তাহলে অবশ্যভাবে ওর জীবনে শিক্ষা শুভ রয়েছে। এবার আমরা জানব যে ওর জীবনে উন্নতি কতটা হবে। তাহলে উন্নতি হলো কার আন্ডারে? রাজ্যকারক গ্রহ এবং রবি। তোমার জীবনে জীবিকাটা কোনো বিষয় নয়, যে কোনো জীবিকাতে তুমি নিজেই আইডেন্টিটি হতে পারো যদি তোমার জন্মকুণ্ডলিতে রাজ্যকারক গ্রহ ভালো থাকে। আর যদি তোমার জন্মকুণ্ডলিতে রাজ্যকারক গ্রহ ভালো না থাকে তাহলে কিন্তু তুমি সফলতা লাভ করতে পারবে না। দেখো যে লগ্ন হলো এটা, এখান থেকে 1 2 3 4 5 এই মাত্র বলছিলাম যে এই মকর লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ শুক্র। আর সেই শুক্র এখানে তার ওন হাউসে নিজের ঘরে আছে। নিজের ঘরে থাকলে কি আছে? ঠিক এই মুহূর্তে তোমরা দেখছো সমস্যা এবং সমাধান, আর তার নিজের ঘরে দেখছো। তার নিজের ঘরে তোমরা খাবার টেবিলে খাবার খেতে খেতে, বা তোমরা খাটে বসে, বা তোমরা চেয়ারে বসে হাতে রিমোট নিয়ে ইচ্ছে মতো তোমরা কন্ট্রোল করছো। নিজের ঘরে মানুষ খুব আনন্দময় অবস্থাতে থাকে, সেখানে কোনো সংকোচ থাকে না, কোনো বাধা থাকে না। আর এখানে শুক্র তার নিজের ঘরে আনন্দময় অবস্থাতে আছে। তাহলে আমরা দেখছি যে শিক্ষাস্থান তথা এখানে রাজ্যকারক গ্রহ ভালো আছে, বা রবি। সেই রবি আছে লগ্ন থেকে 1 2 3 3 নম্বর ঘরে। এই ঘরটা হলো মীন, এর মালিক হলো কে? বৃহস্পতি। সেই বৃহস্পতি ঘরে আছে রবি। রবির সাথে বৃহস্পতির মিত্রতা বা বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু দেবদাস বাবু, রবির উল্টো দিকে কোন একটা গ্রহ যেন উকি দিচ্ছে। কে সে? সে হলো রবি থেকে 1 2 3 4 5 6 7 এখানে আছে চন্দ্র। তাতে ভয়ের কোনো কারণ নেই, কারণ হচ্ছে যে চন্দ্রের সাথে রবির হলো মিত্রতা বা বন্ধুত্বের সম্পর্ক। তাহলে এখানে এই রবিও ভালো আছে। কিন্তু কি জন্য? কিন্তু তার এক্ষেত্রে বিবাহ ও বিবাহিত জীবনে সমস্যা রয়েছে। তাহলে আমরা কি দেখলাম? যে তার ভালো রয়েছে শিক্ষা জীবন, তার ভালো রয়েছে কর্মজীবন। কি জন্য? কারণ তার রাজ্যকারক গ্রহ ভালো আছে, তার রবি ভালো আছে। ভক্তগণ, আমি শুধু তার ভালো নিয়ে আলোচনা করছি না, তোমরাও মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তোমাদের জন্মকুণ্ডলীতে তোমাদের রাজ্যকারক গ্রহ ভালো আছে না খারাপ আছে, তোমাদের রবি ভালো আছে কি খারাপ আছে। এবং দেখো যে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘরটি হলো কার? শুক্রের। এই ঘরটি তুলা, এর মালিক শুক্র, সেখানে ভালো আছে। অনার অফ দা 10th হাউস, তার হচ্ছে কর্মঘরের মালিক। কিন্তু তার বিবাহ ও বিবাহিত জীবনে সমস্যা আছে। কেন? যেহেতু তার মঙ্গল এখানে আছে। দেবদাস, আপনি এই মাত্র বললেন যে তার 4 নম্বর ঘরের মালিক মঙ্গল, সে নাকি খুব ভালো আছে। আবার আপনি বলছেন যে বিবাহ ও বিবাহিত জীবনে সমস্যা, যেহেতু মঙ্গল এখানে আছে। তাহলে প্রকৃত সত্যটা কি? ঠিক দেখবে যে সন্ধ্যেবেলা কোন রকম ফ্রাই খাবার খুব ভালো লাগে, বেশ আনন্দময় সন্ধ্যা করে তোলে। কিন্তু তা যদি তুমি কয়েকদিন ধরে খেতে থাকো তাহলে দেখা দেবে অ্যাসিডিটি। এখানে মঙ্গল হচ্ছে তুঙ্গস্থ, কিন্তু এই মঙ্গল যেহেতু লগ্নে পড়ে গিয়েছে,
তাই এখানে সে বিবাহিত জীবনে অ্যাসিডিটি তৈরি করছে। লগ্নে মঙ্গল যদি থাকে তাহলে তা বিবাহিত জীবনে সুখ শান্তিকে নিশ্চিতভাবে নষ্ট করবে। যদি এটা লগ্ন না হয়ে অন্য কোনো ঘরে হতো তাহলে এই সমস্যা দেখা দিত না। তাহলে শুভ রয়েছে তার শিক্ষা জীবনে এবং কর্মজীবন, কিন্তু সমস্যা দ্বারা আক্রান্ত রয়েছে তার বিবাহ এবং বিবাহিত জীবন। সেজন্য মা অবশ্য ভাবে বিবাহ অনেক দূর বলে সেই কচ্ছপ এবং খরগোশের মতো ঘুমিয়ে না থেকে আগে থেকে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। এবং তার সাথে সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গল এইভাবে লগ্নে বসে আছে, তোমরাও সেই জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। তাহলে আমরা যে জায়গাটি নিয়ে আলোচনা করছিলাম, সময় একেবারেই নেই, আবার আমাদের দেখে নিতে হবে টেলিফোনে কে রয়েছে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কাঁসাপাড়া থেকে দেবী সেন বলছি। নমস্কার দেবী সেন, হ্যাঁ বলুন। আমার ডেট অফ বার্থ 22/10/1974। 22/10/1974, সময় 9:20 সকাল। 9:20 সকাল। কোথায় জন্ম? চুঁচুড়া। চুঁচুড়া, বলুন। আমার চাকরি আর আমার স্বামীর চাকরি, মেয়ের শরীর সম্বন্ধে। মা তুমি বলবে যে তোমার চাকরি আর আমার স্বামীর চাকরি। মা স্বামীর চাকরি, স্বামীর জন্ম কুণ্ডলিতে আজকে তোমারটা হোক, অন্যদিন তোমার স্বামীরটা হবে। আচ্ছা, মেয়ের শরীরটা জানা যাবে? হ্যাঁ, মেয়ের স্বাস্থ্যটা অবশ্যভাবেই জানা যাবে। মা তুমি বলবে 22 অক্টোবর 1974 সেদিন কি মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ। এবং মা তোমার কি ধনু রাশি এবং বৃশ্চিক লগ্ন? হ্যাঁ হ্যাঁ। আমি যদি তোমার ছকটিকে এখানে উপস্থাপন করি, তুমি কি সেটি দেখে আমাকে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ। বলতে পারবে। আমি উপস্থাপন করছি। খুব তাড়াতাড়ি বলবেন কিন্তু, আচ্ছা, কারণ সময় আমাদের একদম অল্প। আর অনুষ্ঠান কি আপনি বরাবর দেখেন? হ্যাঁ হ্যাঁ। আজকে লাইন পেয়ে গেছেন, হ্যাঁ। গুড লাক। তাহলে আমি এখানে ওর ছকটিকে উপস্থাপন করছি এবং ভক্তগণ তার সাথে সাথে তোমরা মিলিয়ে দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে এখানে যেটি গ্রহ অবস্থান আছে, মা তুমি বলবে তোমার এই ঘরে আছে কে? এখানে কোনো গ্রহ নেই। না। এখানে আছে কেতু। হ্যাঁ। এখানে শনি। হ্যাঁ। এখানে কোনো গ্রহ নেই। না। এখানে কোনো গ্রহ নেই। এখানেও কোনো গ্রহ নেই। না। এখানে আছে রবি, বুধ, শুক্র, মঙ্গল। হ্যাঁ। এখানে আছে লগ্ন হ্যাঁ। এবং রাহু। হ্যাঁ। এখানে আছে চন্দ্র। হ্যাঁ। এখানে কোনো গ্রহ নেই। না। এখানে আছে বৃহস্পতি। হ্যাঁ। এবং এখানে কোনো গ্রহ নেই। না। আচ্ছা মা, তুমি তার সাথে সাথে আমাকে কি বলতে পারবে যে বৃহস্পতির পাশে তোমার লেখা আছে কি? 24। অর্থাৎ হচ্ছে যে বৃহস্পতি আছে শতভিষা নক্ষত্রে। তাহলে যে 24 অর্থাৎ হচ্ছে শতভিষা নক্ষত্র। ইতিপূর্বে যারা তোমরা এই অনুষ্ঠান দেখো, তোমাদের বহুবার বলেছি। তাহলে আমি আলোচনা করব যে তোমার কর্মজীবন সম্পর্কে। ঠিক আছে মা, তুমি সঙ্গে থাকো এবং তার সাথে সাথে তুমি অবশ্যভাবে বলবে যে তোমার ফোন নম্বর বলুন। 25857405। ঠিক আছে মা, আমি আলোচনা শুরু করছি, তুমি সঙ্গে থাকো। অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে আমরা কি দেখছি যে লগ্ন হলো এটা, আর এই বৃশ্চিক লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ কে? বৃশ্চিক লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো বৃহস্পতি। আর এখানে দেখছি যে সেই বৃহস্পতি আছে লগ্ন থেকে 1 2 3 4 4 নম্বর ঘরে। আর এখানে বৃহস্পতি 24 অর্থাৎ শতভিষা নক্ষত্রে আছে। আর আমি তোমাদেরকে বহুবার বলেছি যে এই শতভিষা নক্ষত্র একটি 20 নক্ষত্র এবং এই বৃহস্পতি হলো লগ্ন থেকে 1 2 3 4 5 এই 5 নম্বর ঘরের মালিক। এই ঘরটি মিন, এর মালিক হলো বৃহস্পতি, অনার অফ দা 5th হাউস, যেখান থেকে সন্তান বিচার করতে হয় এবং বৃহস্পতি হলো সন্তান কারক গ্রহ। তাহলে বৃহস্পতির এই শতভিষা নক্ষত্র অবস্থান তার সন্তানের স্বাস্থ্যের বিষয়ে সমস্যা প্রদান করবে এবং তার অবশ্যভাবে দেখব আমরা কর্মজীবন। তাহলে লগ্ন এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘর থেকে বিচার করতে হয় কর্ম বা জীবিকা। এই ঘরটি সিংহ, এর মালিক হলো কে? রবি। এই ঘরে কোনো গ্রহ নেই, দেয়ার আর নো প্ল্যানেট। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে রবি এখানে কোথায় কি অবস্থাতে আছে। রবি আছে এখানে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 একেতে 12 নম্বর ঘরে। তারপর সেখানে আছে 4টি গ্রহ, রবি, বুধ, শুক্র, মঙ্গল। একটি ঘরে কখনোই 3টির বেশি গ্রহ থাকা শুভ নয়। এবং শুধু তাই নয়, এখানে রবি অত্যন্ত দুর্বল। একেতেই
প্রত্যেকটি মানুষের জীবনে তার কর্মজীবনে ভালো উন্নতির জন্য রবিকে অবশ্যভাবে ভালো অবস্থাতে থাকতে হবে। এবং শুধুমাত্র তাই নয়, রবি থেকে সফলতা, রবি থেকে সাকসেস, রবি থেকে উচ্চ পদ, রবি থেকে স্বীকৃতি, রবি থেকে সম্মান। এবং শুধু তাই নয়, রবি এখানে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 অনার অফ দ্য 10th হাউস, যে গ্রহ তাকে ভালো কর্ম এবং কর্মজীবনে সফলতা প্রদান করবে, সেই রবি এখানে দ্বাদশে এবং দুর্বল থাকার জন্য এখানে সে তার যোগ্যতা অনুযায়ী, সে তার পরিশ্রম অনুযায়ী সফলতা পাবে না। এবং তার জন্ম হচ্ছে 1974 সালে, প্রায় 30 বছর বয়সে এসে সে পৌঁছেছে। তবু সে প্রশ্ন করছে যে আমার কর্মজীবন সম্পর্কে কি ভালো আছে, কি ভালো হবে তা বলুন। অর্থাৎ সে এখনো পর্যন্ত ভালো সফলতা তার যোগ্যতা অনুযায়ী, তার পরিশ্রম অনুযায়ী সে লাভ করতে পারছে না। আর মা অবশ্যভাবে সেই জন্য তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। এবং তার সাথে সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলিতে রবি ভালো অবস্থাতে নেই, রবি এমন কোন ঘরে আছে যেখানে 3টির বেশি গ্রহ আছে, তোমরাও সেই জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। আর স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিতে পারেন যোগাযোগ করার জন্য। আমরা তো আলোচনা প্রায় শেষ লগ্নেই চলে এসেছি, আলোচনা সময় তো অতিক্রান্ত প্রায়, তা আর একটু তাহলে যে আমাদের লগ্নে যদি মঙ্গল থাকে বা আমাদের লগ্ন থেকে 7 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে, তাহলেই সেটা আমাদের বিবাহিত জীবনে সমস্যা প্রদান করে থাকে। আর বিবাহ হলে সমস্যা নানা দিক থেকে ঘিরে ধরে। কখনো দেখা যায় যে স্বামীর সাথে অ্যাডজাস্ট হচ্ছে তো শ্বশুর বাড়ির সাথে হচ্ছে না, আবার কখনো দেখা যায় যে বৌমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে তো তার বাপের বাড়ির সাথে হচ্ছে না। এই নানা প্রকার সমস্যা আমাদেরকে ঘিরে ধরে যদি আমাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল থাকে। আর সেই মঙ্গল যদি বক্রী অবস্থাতে অবস্থান করে, তাহলে সেই সমস্যা আরো বেশি গাঢ় হয়ে ওঠে। এবং হচ্ছে যে শুধুমাত্র তাই নয়, আমরা এইবারে জানবো যে ছবির মাধ্যমে যে কি ধরনের গ্রহ সন্নিবেশে সেটি সৃষ্টি হয়ে থাকে। আমাদের জন্মকুণ্ডলিতে যদি লগ্ন যে ঘরে লেখা আছে সেখানে যদি মঙ্গল বক্রী অবস্থাতে থাকে, তাহলে ভক্তগণ আমি ধরে নিলাম যে আমাদের লগ্ন এখানে লেখা আছে। এখানে যদি 1 2 3 4 5 6 7, তাহলে এখানে যদি হচ্ছে বক্রী অবস্থাতে মঙ্গল থাকে, অথবা যদি এখান থেকে 1 2 3 4 5 6 7 এখানে যদি বক্রী অবস্থাতে মঙ্গল থাকে, তাহলে তা বিবাহিত জীবনে নিদারুণ সমস্যা প্রদান করে থাকে। আমাদের যদি লগ্নে এখানে মঙ্গল না থেকে যদি এখানে শনি থাকে, যদি আমাদের এখানে যদি শনি থাকে হচ্ছে লগ্নে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বিবাহিত জীবনে সমস্যা প্রদান করে থাকে। আর এই শনি যদি এইরকম ভাবে বক্রী অবস্থাতে থাকে লগ্নে বা 1 2 3 4 5 6 7 7 নম্বর ঘরে, তাহলেও তা ভীষণভাবে সমস্যা প্রদান করে থাকে। এর পরদিন আমি আলোচনা করব এবং আলোচনা করব, আমি ইতিপূর্বে আমি তোমাদের কাছে অনুরাগ যোগ সম্পর্কে আলোচনা করেছিলাম যে অনুরাগ যোগ থাকলে সে ছেলে হোক বা মেয়ে, সে পুরুষ হোক বা নারী, তার জীবনে বিবাহ অসম্ভব হয়ে ওঠে, তার জীবনে বিবাহ অসম্ভব হয়ে ওঠে। এবং আমি আলোচনা করব যে তার মধ্যে কিভাবে গ্রহ বক্রী হয়ে গিয়ে সেই সমস্যাকে আরো বেশি ত্বরান্বিত করে। সময় আমাদের বকরি চোখ দেখিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতেই হবে, কিন্তু কিভাবে আপনারা দেবদাস বাবুর সাথে যোগাযোগ করবেন আমি বলে দিচ্ছি। 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি, বাসস্টপ মাসির বাড়ি ভাতৃসংঘ ক্লাবের পাশে। মাসির বাড়ি বাসস্টপে এসে ভাতৃসংঘ ক্লাবের পাশে তার নিজস্ব চেম্বার। এছাড়া উত্তর কলকাতায় তার একটি চেম্বার আছে শ্যামবাজারে, জুপিটার 182A আচার্য প্রফুল্লচন্দ্র রোড, ফরিয়াপুকুর বাসস্টপ, টকিস হাউস সিনেমা কম্পাউন্ড। এছাড়া গুড লাক পয়েন্ট, AE ফর অ্যাপল, E ফর ইগল, AE 497 কোয়ালিটি মোড় বাসস্টপ, কোয়ালিটি সেক্টর 1, সল্টলেক, ক্যালকাটা 64। এটি হচ্ছে এই মার্কেটের দিকে ঢুকতে ডান দিকের প্রথম রাস্তায়। এছাড়া পাবেন ক্যালকাটা ফরচুন গার্ড 289, মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। এটি হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উল্টো দিকে বিরাটি মোড় এবং বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে। ফোন নাম্বার হচ্ছে যোগাযোগ করা ফোন নাম্বার 26624721, মোবাইল নাম্বার 9830256738।
অপরটি 9830337247। এছাড়া স্ক্রিন তো নাম্বারে যাচ্ছে, আপনারা নোট করে নিতে পারেন। এবং আপনাকে আবার আমন্ত্রণ জানিয়ে রাখলাম, রবিবার দিন অবশ্যই আপনি আসবেন আপনার সেই জ্ঞান ভান্ডার নিয়ে জ্যোতিষশাস্ত্রে। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। শেষ করছি সমস্যা এবং সমাধান। নমস্কার, শুভরাত্রি।